জাতিসংঘের শান্তি রক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জপিয়ের ল্যাক্রোয়া কিছুদিন আগে ঢাকা আসছিলেন। একটা বিবৃতিতে তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে যে সমস্ত দেশ জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে সেনা এবং পুলিশ পাঠায় তাদেরকে এই মর্মে প্রত্যয়ন করতে হবে বা সাফাই দিতে হবে যে তাদের পাঠানো কোনো সেনা বা পুলিশ সদস্য আন্তর্জাতিক মানবাধিকার আইন বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এবং আন্তর্জাতিক মানবিকতা আইন বা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এইটা ভাঙেনি বা ভঙ্গ করায় অভিযুক্ত হননি। এই প্রত্যয়নের কারণ হিসেবে তিনি বলছেন যে বিভিন্ন দেশে জাতিসংঘের কার্যক্রম সাফল্যের সঙ্গে পরিচালনার জন্য শান্তিরক্ষীদের সর্বোচ্চ পর্যায়ের সচ্চরিত্রতা, বিশ্বস্ততা, যোগ্যতা এবং কর্মদক্ষতার পরিচয় দিতে হবে। অর্থাৎ শান্তিরক্ষী বাহিনীতে যারা আসতেছেন তারা যে মানবাধিকার, মানবিকতা বিরোধী কোনো কাজ করেন নাই বা এই ধরনের কাজে অভিযুক্ত হন নাই, সেটা প্রমাণের দায়িত্ব জাতিসংঘের না, বরং যে রাষ্ট্র শান্তিরক্ষী বাহিনীদের পাঠাইতেছে তাদের দায়িত্ব। এই আন্ডার সেক্রেটারি জেনারেলের বক্তব্য লক্ষ্য করবেন যে মানবাধিকার লঙ্ঘনের দায় বা প্রমাণের কোনো প্রয়োজন নাই, অভিযুক্ত হইলেই হবে। তো বাংলাদেশে এই দায়িত্বটা কার? এই প্রশ্নের উত্তর জানা খুবই প্রয়োজন, কারণ এর উত্তর থেকে বোঝা যাবে যে আজ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী থেকে বাংলাদেশকে যে বাদ দেওয়ার দাবি উঠছে তা কার্যকর হইলে বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশের কূটনৈতিক গুরুত্ব এবং শান্তি রক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সাধারণ সৈনিক থেকে শুরু করে জুনিয়র লেভেলের অফিসারদের যে অপরিণীয় ক্ষতি হবে তার জন্য প্রকৃত দায়ী কে বা কারা? আপনারা কয়েকদিন আগে দেখছেন যে আমেরিকার 6 জন কংগ্রেসম্যান সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের কাছে একটা পত্রে অন্যান্যের মধ্যে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ বাতিলের দাবি জানাইছিলেন, এই কারণে যে সেনা এবং পুলিশ বাহিনীর কোনো কোনো সদস্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত। এই প্রসঙ্গে তারা দুইটা প্রতিষ্ঠানকে কিন্তু চিহ্নিত করছিলেন, র্যাব আর ডিজিএফআই। আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে এই মিস্টার লাক্রোয়ার সফরের আগে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কিন্তু একই দাবি জানাইছে। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগটা হচ্ছে তাদের দাবির এই ভিত্তি। গত বছর আমরা দেখছি যে র্যাব এবং তার কিছু শীর্ষ কর্মকর্তা ওই যে মোটা বেনজির সহ আমেরিকার স্যাংশন জারি করছিল, যার ভিত্তি ছিল র্যাবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। আমরা তো জানি যে র্যাবের সদস্যদেরকে পুলিশ সেনাবাহিনী থেকে নেওয়া হয়। তো এইসব বাহিনীর যারা র্যাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহল থেকে অভিযোগ উঠছে। তো এই যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী সংস্থা র্যাব কিংবা ডিজিএফআই তে যারা কাজ করছেন এমন কোন পুলিশ সদস্যকে কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতিসংঘের কার্যক্রমে প্রেরণ করা হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, অবশ্যই করা হয়েছে। এবং কারা কারা সেটা কিন্তু আমরা জানি, আন্তর্জাতিক সংস্থাগুলো জানে এবং সেনা এবং পুলিশ বাহিনীর সদস্যরা নিজেরাও জানে। তা না হইলে ওই যে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিরোধিতা কইরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আন্তর্জাতিক সংস্থা এতটা কিন্তু সোচ্চার হইতেন না। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে কাঠালরানী স্বয়ং। সুতরাং মানবাধিকার লঙ্ঘনকারী সেনা সদস্যদের জাতিসংঘের এই শান্তি রক্ষা কার্যক্রমে প্রেরণের জন্য যে ক্যারেক্টার সার্টিফিকেট আসছে না, ওটা আসছে কাঠালরানী, তার বর্তমান এবং প্রাক্তন সেনা প্রধানদের কাছে থেকে। দেশের একটা প্রধান অপরাধী পরিবারের সদস্য মুটা আজিজ তার মধ্যে কিন্তু আছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের এই ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়াটা কেবল মিথ্যাচারী না, একটা চরম অপরাধও বটে। তো সেনাবাহিনীর সদস্য ভাই বোনেরা শুনে রাখেন, আজকে যদি এই চরম মিথ্যাবাদিতার কারণে বাংলাদেশ জাতিসংঘ শান্তি রক্ষা কর্মসূচিতে বাদ পড়ে এবং তাতে যদি বাংলাদেশের আন্তর্জাতিক সুনাম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আপনাদের কপাল পড়ে, তাহলে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এবং সার্বক্ষণিকভাবে মনে রাখতে হবে যে এর জন্য প্রধান দায়ী ব্যক্তিটা হচ্ছে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী তথাকথিত প্রধানমন্ত্রী কাঠালরানী হাসিনা। হাসিনাই আপনাদের প্রতিরক্ষা মন্ত্রী, হাসিনাই আপনাদের হাসিনা মারছে। হাসিনা কিন্তু এখন ভালোভাবে টের পাইতেছে যে তার গলার ফাঁস ধীরে ধীরে টাইট হয়ে আসতেছে। ইদানিং সে যে আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করতেছে না, এটা এই কারণেই। সে বলতেছে আমেরিকার নাকি তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছে এবং সেটা সে দিবে না, এই জন্য নাকি আমেরিকা তার উপর বিলা হয়েছে। এখানে বিশাল ইলেকশনে হাইরা গিয়া বলছিল সূক্ষ্ম কারচুপি হয়েছে। 2001 সালের ইলেকশনে হাইরা গিয়া বলছিল যে আমেরিকা বঙ্গোপসাগরের তেল চাইছিল, এটা না দেওয়া নাকি তাকে ইলেকশনে ফেল করাই দিয়েছিল।
কাটাল রানী কি মনে নাই 2008 সালে সে আমেরিকার সমর্থনে গদিতে বসছিল? কই গত 15 বছর তো আমেরিকার কাছে তাকে বঙ্গোপসাগরের তেল গ্যাসের ঠিকাদারি দিতে হয় নাই, হয়েছে কি? ওর বাপও ছিল একই রকম, একই কিছু নাই, সারাক্ষণ ভিকটিম কার্ড খেলতো। আর কমিউনিস্ট আর বামেরা হাওয়া দিত ওরে নাকি আমেরিকা জয় বাংলা করে দেবে, সারাক্ষণ নাকি ষড়যন্ত্র করতেছে, কিন্তু নিজে আমেরিকার সবচেয়ে বড় লেসপেন্সার ছিল। যাই হোক, এই আলাপে আর আজকে না আসি। তাই তো সেদিন আমেরিকা যাওয়ার আগে সে নিজ থেকে ঘোষণা দিল না হাসিনা, কাটাল রানী, যে আমেরিকার কোম্পানি একজন মোবিলকে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে কাজ দিবে। এইটা এত কিছু বলার পরেও ওয়াশিংটনে কিন্তু তার সাথে আমেরিকান গভর্নমেন্টের কোনো কর্মকর্তা দেখা করে নাই। ওই যে একটা নাটক আছিল না, হুমায়ুন আহমেদের কোথাও কেউ নাই, ওয়াশিংটনে হাসিনার অবস্থা ছিল তাই, কেউ আসে নাই। কিরে কাটাল রানী বালছিউন, আমেরিকা কি তোর তেল গ্যাসের ঘুষ নিছিল? হ্যাঁ, নাই তো নাই। উল্টা ওয়াশিংটন ছাড়ার ঠিক আগে আমেরিকা তোর হাতে ভিসা ব্যান ধরায় দিয়া কুষ্টায় লন্ডনে পাঠিয়ে দিছিল। এখন কাটাল রানী আবার নামছে নতুন বয়ান নিয়া। নতুন বয়ান হইতেছে আমেরিকা নাকি তার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছে। প্রথমে তার 2 গৃহপালিত ঘৃণিত গুসাটা লেসপেন্সার আছে না, ইনওয়ার মেনন, তাদের দিয়ে কথাটাকে উঠাইছিল। এই যে দেখেন, শুনেন। এখন নির্বাচন উপলক্ষে তারা ভাষা নীতি ঘোষণা করেছে। এটা কেবল জনসন্ধিমূলক নয়, তাদের রেজিম চেঞ্জের কৌশলের অংশ। তারা সেন্ট মার্টিন চায়। আমেরিকা যখন বলল তারা কখনো সেন্ট মার্টিন দ্বীপ চায় নাই, তখন লজ্জা শরমে বালাই না রাইখা কাটাল রানী নিজেই মাঠে নামলো এই বয়ান নিয়া। আর এখনো যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। আবার ওয়াশিংটনে আমাদের ওই যে মুশফিক ফজল আনসারি যখন ওই মার্কিন পররাষ্ট্র দপ্তরকে প্রশ্ন করলো, তখন তাদের মুখপাত্র ব্যর্থহীন ভাবে বললেন যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করেন এবং সেন্ট মার্টিন দ্বীপ তারা কখনোই চান নাই। তো মিশা কথা বইলা আমেরিকানদের কাছে যখন এইভাবে সে ধরা খাইলো, তখন সে মাঠে নামাইলো জঘন্য চরিত্রের কিছু লেসপেন্সার দিয়ে, যারা একটা বিবৃতি দিয়ে বললো যে হাসিনা আমেরিকা নিয়ে এই ধরনের কোনো কথা বলে নাই, বরং মুশফিক ফজল আনসারি মিথ্যাচার করছেন। দেখেন আগে মেনন বলছে আমেরিকা সেন্ট মার্টিন চায়, শুনে। আমাদের এখন ভাবার সময় এসেছে আমেরিকার হঠাৎ এই উৎসাহের হেতু কি, গণতন্ত্র নাকি সেন্ট মার্টিন? এখন নির্বাচন উপলক্ষে তারা ভাষা নীতি ঘোষণা করেছে। এটা কেবল জনসন্ধিমূলক নয়, তাদের রেজিম চেঞ্জের কৌশলের অংশ। তারা সেন্ট মার্টিন চায়। তারপরে কাটাল রানী বলছে যে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমিও ক্ষমতায় থাকতে পারি। দেখেন। আর এখনো যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি জানি সেটা, কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। তো কারে দিবা কাটাল রানী সেন্ট মার্টিন? কারে দিলে ক্ষমতায় থাকতে পারো? তো এই যে বিবৃতি দিছে না, বিবৃতির মধ্যে সবার আগে আছে সব সিঙ্গারা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, হ্যাঁ, তথাকথিত ভাইস চ্যান্সেলর আরেফিন সিদ্দিকী। আরেফিন সিদ্দিকী কিন্তু ডিগ্রি পাস, মানে ওই ইউনিভার্সিটির যায়নি কোনোদিন, ডিগ্রি পাস করে ভিসি হয়েছে। ক্যাঙ্কা মানুষকে ভিসি বানাইছে। দেখেন, হ্যাঁ ভাবে দেখেন যে কাটাল রানী তারা ডিফেন্ড করার জন্য নিজ দলের কোনো লোককে খুঁজে পায় নাই। এই যে সার্বক্ষণিক নস্টপ মিথ্যা কথা বলে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, তারাও পাওয়া যায় নাই। বেসামাল কথাবার্তার জন্য সুপ্রসিদ্ধ ক্লাউন আলগা মোমেন্ট, সেও কিন্তু এ বিষয়ে কিছু বলে নাই, যদিও ব্যাপারটা পররাষ্ট্র বিষয়। হাসিনার পাশে এখন তার লোকগুলাও নাই। মানে আমেরিকান ভিসা নীতির ধক এমনই যে ওয়াশিংটনের বিরুদ্ধে কথা বলার লোক কাটাল রানী আর তাদের দলের মধ্যে থেকে খুঁজে পাইতেছে না। ওরা জানে যে আমেরিকার ভিসা ব্যান খাইলে পশ্চিম দুনিয়ার কোথাও তারা যাইতে পারবে না, কারণ পশ্চিমের এয়ারপোর্টগুলির ইমিগ্রেশন অথরিটি একজনের সাথে আরেকজন সমন্বয় করে। সুতরাং আমেরিকান ভিসা ব্যান খাইলে লন্ডন, প্যারিস, জুরিক, ফ্রাঙ্কফুর্ট, টরন্টো সহ সকল পশ্চিমা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওদের আটকায় দিবে। আর আরিফিন সিদ্দিকী তো পশ্চিমা কোনো দেশে লেখাপড়া করে নাই, তো তার মতো নিকৃষ্ট ভালচুনেরা তো ভিসা ব্যানের রিস্ক নিতেই পারে। চিন্তা করে দেখেন, কাটাল রানী যদি আমেরিকার উদ্দেশ্যে সেন্ট মার্টিনের কথা না বলতো, তাহলে কি মার্কিন পররাষ্ট্র দপ্তর মুশফিক ফজল আনসারির প্রশ্নের জবাব দিতই না। তো ওরা তো এত কাছাকাছি করে না, বিশেষ করে যখন প্রশ্নটা একটা দেশের সরকার প্রধানের সম্পর্কে হয়। আর শুধু মুশফিক ফজল আনসারি তো না, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও তো বলছেন যে হাসিনার সেন্ট মার্টিন সংক্রান্ত বিবৃতি ছিল আমেরিকাকে উদ্দেশ্য করে। এই দেখেন প্রথম আলোতে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মনিরুজ্জামানের সাক্ষাৎকার। তাইলে আরিফিন সিদ্দিকী গং মুশফিক ফজল আনসারির বিরুদ্ধে লাগলো কেন? এটা বুঝতে হইলে দেখতে হবে বিবৃতি খবরটা কে ছাপাইছে। এই খবরটা সূত্র হইল ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ।
সংক্ষেপে ইউএনবি, এটা মালিককে জানেন? এনায়েতুল্লাহ খান। আরে ওই ওই বিখ্যাত এনায়েতুল্লাহ খান না, এই যে সাপ্তাহিক হলিডের সম্পাদক সেই বিশিষ্ট সাংবাদিক এনায়েতুল্লাহ খান না, উনি তো বেশ কিছুদিন আগে ইন্তেকাল করছেন, ওনারে খোদা তাআলা বেহেশত নসিব করুক। এটা হইলো 2 নাম্বার এনায়েতুল্লাহ খান। এই ব্যক্তিটা আবার কসমস ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, অর্থাৎ ইউএনবি আর কসমস এই দুইটারই মালিক হইলে 2 নাম্বার এনায়েতুল্লাহ। কসমসের সাম্প্রতিক কাজ হইতেছে কি জানেন? বাংলাদেশে চীনের বয়ান প্রচার করা। কেমনে করতেছে জানেন? মজার ব্যাপার আছে, আসেন দেখি। তো কিছুদিন আগে কসমস আর কিসমিস এরা একটা অনুষ্ঠান করছিল, যেখানে ওই যে চীনা রাষ্ট্রদূত এসে বলছিল যে চীন বাংলাদেশ মৈত্রীকে এমন এক জায়গায় নিতে হবে যাতে এটা বাকি দুনিয়ার কাছে একটা মডেল হিসেবে গণ্য হয়। চীন রাশিয়ার মৈত্রীকে চীনারা নাম দিছে আয়রন ক্ল্যাড রিলেশনশিপ, তার মানে লোহার মতো শক্ত সম্পর্ক। চীন বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক নাকি এর চাইতেও শক্তিশালী করতে চায়, লোহার চাইতেও শক্তিশালী। তার মানে মায়ানমারকে চীন যেভাবে আস্তে পিস্তে জড়ায় ধরছে না, তার চাইতে কঠিন ভাবে ধরার ইচ্ছা আমাদেরকে, যাতে আমরা ফসকায়া পিছলায়া বাইরে হয়ে যাইতে না পারি। আর গদি রক্ষার জন্য কাটাল রানীর তো এটা দরকার। তো কসমস ফাউন্ডেশনের কাজকাম চীনাদের কাছে এতই পছন্দের, পেয়ারের, যে ওই অনুষ্ঠানের কার্যক্রম নিয়ে খোদ ঢাকাস্থ চীন দূতাবাস একটা প্রস্তাব প্রকাশ করে। ইউএনবি কসমসের সাথে চীনাদের সম্পর্ক কতটা ক্লোজ তাইলে দেখেন। সেজন্য বুঝতেই পারতেছেন মুশফিকের বিরুদ্ধে হাসিনা এখন চীনের রাইস স্পেন্সার ইউএনবি কে মাঠে নামাইছে। তো ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি বলছেন যে ভারত তার প্রতিবেশী দেশগুলির সকল রাজনৈতিক দলের সাথে কাজ করতে প্রস্তুত। দেখেন, এর মানে হইল আওয়ামী লীগ আর তাদের 1 নম্বর পছন্দের তালিকায় নাই, অন্তত প্রকাশ্যে। ভারত অবশ্যই অবস্থান নিচ্ছে আমেরিকার ঠেলা খেয়া। ইন্ডিয়া বেশি তেরিবেরি করলেন না, আমেরিকা ইন্ডিয়ার হাসিনা মাইরে দিবে। সুতরাং হাসিনার এখনকার চিন্তা হইল ভারতে ভরসা নাহি পাই, চীন ছাড়া কোনো গতি নাই। ইন্টারেস্টিং ব্যাপার হইল চীনা রাষ্ট্রদূতের ওই অনুষ্ঠান কে সঞ্চালনা করছিলেন জানেন? হ্যাঁ জানেন? হ্যাঁ জানেন না? এই যে মাল ইফতেখার আহমেদ চৌধুরী, এই মালটাকে চীনে নিয়ে আসেন। এ ছিল এক প্রগতিশীল বিএনপি, 1/11 একজন প্রধান কুশীলব। এই লোকটারে চীনা রাখেন, বিএনপি এলারা চীনা রাখেন, খালি পিনাকির পিছে লাগলে হবে? হ্যাঁ, বেগম জিয়ার আমলে সে নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে 3বার এক্সটেনশন পাইছিল, 3বার। তারপরে 2006 সালে বেগম জিয়ার পিঠে চাকু মারতে তার কোনো দ্বিধা হয় নাই। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারে কলকাঠি সেই নাচছিল কিন্তু, যার ফলে দেশদ্রোহী মঈনগং রাষ্ট্র ক্ষমতা দখল করতে সক্ষম হয় এবং অপকর্মের পুরস্কার স্বরূপ এই ইফতেখার পররাষ্ট্র উপদেষ্টার পদ বাগায় নেয়। চিন্তা করেন বিএনপি কাদেরকে মাথায় তুলে নাচে, দেখছেন তো? আমরা বলে কখনোই ভুলবো না যে এই লোকগুলি হাসিনার নিকৃষ্ট একনায়কতন্ত্রের মধ্যে আমাদের ঠেলে দিছিল, দেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল, ইন্ডিয়ার উপনিবেশ বানাইছিল। তো ইফতেখার সাহেব শুনেন, চায়নার দালালি করতে মাঠেন তো নামছেন, তাই না? ভাবছেন হাসিনা কোন রকমে আবার টিকে গেলে আপনি আবার একটু কিছু বাগায় নেবেন, তাই না? বয়স তো মেলা হয়েছে, তাই না? হ্যাঁ, ঠিক কাছাকাছি। এত দুষ্কর্ম করলেন, তারপরে লোভ যায় না? হ্যাঁ, এত খাই কেন আপনার? অবশ্য আপনার একা দোষ দিয়ে লাভ নাই। চাটুকারিতা, সুবিধাবাদিতা আর উপকারীর পিছন থেকে চাক্কু মারা, এটা তো আপনার পরিবারের মহান ঐতিহ্য। আপনার এক ভাই এনাম আহমেদ চৌধুরী আর এক প্রগতিশীল বিএনপি, উনারা বেগম জিয়া বিএনপিতে যথেষ্ট সম্মানের আসনে বসাইছিলেন, মন্ত্রী মর্যাদা দিয়ে বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান বানাইছিলেন। 2018 সালের নির্বাচনে যখন উনি বিএনপির নমিনেশন না পাইলেন না, তখন এক মুহূর্ত দেরি করেন নাই, এক গোছা ফুল নিয়ে হাজির হইলেন কাঁঠাল রানী হাসিনার সামনে। বিএনপি ছেড়ে যোগ দিলেন আওয়ামী লীগে, বুঝছা? তো এইগুলা নিয়ে বিএনপি নাচে। হ্যাঁ, এগুলো নাকি প্রগতিশীল মানুষ, কি আর কমু। তবে ইফতেখার সাহেব, চায়না বাজি কইরা কোনো ফায়দা নাই কলে। হ্যাঁ, হাসিনার টিকে থাকার কোনো উপায় নাই। মাঝখান থেকে যখন একটা আমেরিকান ভিসা ব্যান খাইয়া যাবেন না, তখন কিন্তু আপনার আমেরিকা প্রবাসী কন্যার কাছে আর যাইতে পারবেন না। হ্যাঁ, সুতরাং সময় থাকতে সিধা হইয়া যান। তবে মনে রাখেন, 1/11 ঘটনায় আপনার সংশ্লিষ্টতার বিচার কিন্তু আমরা একদিন না একদিন করবই। আপনার খায়েশ কলে হাসিনা দিয়ে হামদাই দিব, বুইড়া খাটাস। গালাইতেছি কেন? গালাইতেছি কারণ যাতে করে আমাদের প্রাণের চেয়ে প্রিয় বাংলাদেশের সাথে এই ধরনের জঘন্য দুশ্মনী করার দুঃসাহস ভবিষ্যতে আর কারো না হয়। চীনা দেখেন
এই সমস্ত বিশ্বাসঘাতক মির্জাফরদের, এদের বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে।